আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজানের পবিত্র আলোয় আপনাদের স্বাগতম। রমজান হলো আত্মশুদ্ধি, সংযম, রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসটা কেবল উপাস থাকারই সময় নয়, বরং আমাদের আত্মা ও মনকে পরিশুদ্ধ করার এক অনন্য সুযোগ। এই বিশেষ মাসে আমি আপনাদের জন্য কিছু সুন্দর মুহূর্ত আর আমার লাইফস্টাইলের কিছুটা অংশ কিচেন অর্গানাইজ নিয়ে এবং সহজ ও স্বাস্থ্যকর ইফতার রেসিপি তুলে ধরার চেষ্টা করেছি আমার অতি সাধারণ এই ব্লগে। আশা করি এই পথ চলায় আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর অতিরিক্ত রহমত এবং বরকত লাভের আশায় এই রমজান মাসটাকে অতিরিক্ত ইবাদতের জন্য বেশ কিছুটা সময় আমাদের ব্যয় করা উচিত, কাজের পিছনে খুব বেশি সময় ব্যয় না করে। তো তারই প্রেক্ষিতে আমার কাজের পিছনে এই মাসটা খুব একটা সময় ব্যয় করা হয়নি, আর সেই জন্য মূলত আপনারা আমার ব্লগ খুব কম পেয়েছেন এই মাসে, এবং রমজান মাসটা এভাবেই যাবে। আমি একটু অল্প অল্প করে ব্লগ দিব। ইনশাল্লাহ রমজানের পরে আবারও রেগুলারিটি মেনটেন করে দিব। তো এই মাসটাকে শুধু কাজ আর দৌড়াদৌড়ি এবং সংসারের যাবতীয় সব কিছুর পিছনে অতিরিক্ত সময়টা ব্যয় যাতে না হয় সেদিকে একদম একটু বিশেষভাবে নজর রাখছি, এবং যতটুকু প্রয়োজন ততটুকুই করছি। ফলে যেটা হয়েছে, আমার কিচেনটা অনেক মেসি হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, এবং যেখানের যে জিনিসটা থাকার কথা সেটা সেখানে নেই। যখন যেখান থেকে নিয়ে কাজ করেছি সেখানেই রেখে দিয়েছি, মানে ওই জিনিসটাতে আবার গুছিয়ে আগের জায়গায় রাখবো সেটা আর হয়নি। তো এরকম কয়েকটা দিন চলতে থাকলে দেখবেন সারা রান্নাঘর মনে হয় যেন একদম উপর নিচ হয়ে গেছে, কোথাকার জিনিস কোথায় চলে আসছে সেটা আর নিজেও অনেক সময় খুঁজে পাই না। তো তারই প্রেক্ষিতে এবার যেটা করেছি যে এই অংশটা অ্যাটলিস্ট গোছানো প্রয়োজন। এই অংশটা বেশি মেসি হয়ে যায়, বেশি এলোমেলো হয়ে যায়, যেহেতু এখানে বেশি কাজ থাকে। তো এটা গোছাবো, আর বেশ কিছু ক্লিপও আপনাদের জন্য নিব, সহজে কী করে গোছানো যায়, কীভাবে ধোয়া দাই যতটুকু না করেও মোছামুছি করেও গোছানো যায়, সেভাবেই করছি, এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে কাজ করি, এবং আমার দৈনন্দিন করা কাজগুলো যেমনটা হয় তারই প্রেক্ষিতে আমি ব্লগ তৈরি করি, তো এটাও তারই একটা অংশ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যারা কাজবাজ করি, নিত্যদিনের গৃহিণীরা আছি, তাদের হয়তোবা এই ব্লগটা ভালো লাগতে পারে ইনশাল্লাহ। তো আমি যখন কোনো রান্নাঘরের তাক, রেক বা কোনো কিছু একটা অংশ যেখানে অনেকগুলো জিনিসপত্র থাকে সেটা গোছাই, তার জন্য আমার বিশেষ একটা টিপস আছে, আমার ব্যক্তিগত সেটা একান্তই, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো এটা অনেকেই করেন, যারা পুরাতন গৃহিণী আছেন তারা তো এগুলো জানেন, সবসময় সংসার করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, আমি জানি আপনারা এটা ভালো করেই জানেন। তো অনেকেই আছেন এটা বোঝেন না, বা কাজের যে ধারাবাহিকতা, অনেকেই নতুন সংসার করতে আসলে এটা আন্দাজের বাহিরে থাকে। আবার অনেকে কাজ সংসারে কম করেন, পরিবারে হয়তো আরও অনেক মানুষের সাপোর্ট থাকে, সেই জায়গা থেকেও দেখা যায় যে ওনারা এগুলো একটু কম বোঝেন। তো যারাই আজকে আমার ব্লগ দেখবেন তাদের যদি কয়েকজনের অন্তত কাজে এসে যায়, তাহলে আমার এই টিপস দেওয়াটা এখন সার্থক হবে আর কি। তো আমি যেটা করি, এরকম তাক গোছানোর বেলায় একটা তাকের একটা অংশ আগে ধরেন 4-5টা জিনিস নামাই, তারপর ওই জায়গাটাকে উপর নিচ চতুর্দিকে মিলিয়ে ভালো করে ক্লিন করে ওই 4-5টা জিনিসকে আবার ওই জায়গায় সেট করে নিই। তারপরে তার পাশের অংশের 4-5টা জিনিস নামাই, সেই জায়গাটাকে আবারও একটু মুছে ক্লিন করে সেখানেকার জিনিসগুলো সেখানে আবার তুলে রেখে দিই। এতে করে দেখবেন যেটা হয়, আপনি রান্নাঘরের যে জিনিসগুলা, ধরেন পুরা তাকের জিনিস, আপনি প্রথম তাকে যে জিনিসগুলো আমার আছে দেখালাম আমি, সেগুলো যদি সবগুলো একসাথে নামিয়ে পুরা তাক ক্লিন করে আবারও তুলতে যাই, আমার ব্রেনটা না পাজলড হয়ে যাবে। ধরুন এটা অল্প পরিসরে করলে, মানে 4-5টা করে বয়াম নামিয়ে ওই তাকের একটা অংশ আগে ক্লিন করে নিয়ে, তারপর আরও 4-5টা করে নামিয়ে আরও বাকি অংশটা ক্লিন করে নিয়ে ওগুলো সাথে সাথে তুলে রাখলে আপনার দেখবেন যে অল্প সময়ে আপনি অনেকগুলো কাজ সুন্দরভাবে মেনটেন করে নিতে পেরেছেন। সেটা আপনার একসাথে অনেকগুলো জিনিস নামিয়ে তারপর ওই তাকটাকে মুছে আবার একসাথে সবগুলো জিনিস তোলা, সেটা অনেক সময় দেখা যায় চিন্তা ভাবনার একটা বিষয় থাকে, কোন জিনিসটা কোথায় থাকবে সেট করব, সেটা কিন্তু অনেক সময় হয় যে আমাদের অতিরিক্ত সময় লেগে যায়। তো যেহেতু রমজান মাস, অতিরিক্ত সময় নিয়ে কাজ করার, যে কাজটা আমি হয়তো 1 ঘন্টায় করতে পারবো সেটাকে আমি 2.5-3 ঘন্টা নিয়ে অবশ্যই ব্যয় করে কাজটা আমি করব না। আর এই সমস্ত অর্গানাইজেশনের গেলে দেখবেন যে 2.5-3 ঘন্টা 4 ঘন্টা সময় কীভাবে যেন চলে যায়, মানে হয়ে যায় এটা। একে তো ক্লিন করা, তারপর গুছানো, তারপর জিনিস জায়গায় রাখা, ধোয়া ধাই, মোছামুছি,
3-4 ঘন্টা সময় অনায়াসে চলে যায়। তো আমি আমার আজকের কাজটাকে এভাবে ব্লেন্ড করে করেছি। অল্প পরিসরে নামিয়ে সাথে, সাথে আবার অল্প পরিসরে তুলে রেখেছি। এভাবে করতে গিয়ে আমাকে আর চিন্তা করতে হয়নি যে কোন জিনিসটা কোথায় সেট করব। আস্তে ধীরে তাকিয়ে সময় নিয়ে সেই অযথা সময়টাকে আমার আর অপচয় করতে হয়নি। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখন আমার এই সাইডটা পুরোটাই গুছানো হয়ে গেছে। যেই কাজটা আমি অন্যান্য সময় রমজানের আগে হয়তো আমার 3 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যেত, এই কাজটা আমি আজকে প্রায় 40-45 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা সময়ের মধ্যে করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটাকে একটু মুছে নিচ্ছি, ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। মানে এই জায়গাতে অনেক সময় আমি ইফতার তৈরি করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জায়গাটা আমার সবসময় একটু অতিরিক্ত ক্লিন রাখা লাগে, হাইজিন মেনটেন করার যে ব্যাপারটা থাকে তার জন্য। রান্নাঘরের স্ল্যাব থেকে ধরে ফ্লোরে যা রাখবেন বা আশেপাশের এরিয়াতে যা রাখবেন বা উপরে স্ল্যাবে যাই তুলে রাখবেন না কেন, সব কিছু দেখবেন যে একটু বেশি ডাস্টি, ময়লা বা নোংরা হচ্ছে বা কালচে হয়ে যাচ্ছে। আর যাদের গ্যাসের চুলা অলওয়েজ ইউজ করতে হয় তাদের তো ওই প্রবলেমটা আরও বেশি ফেস করতে হয়। মানে দেখা গেছে প্রতিটা জিনিসের মধ্যে আঠালো একটা ভাব চলে আসে। মানে 4-5 দিন ওইগুলোকে না ধরলেই মোটামুটি আঠালো একটা প্রলেপ পড়ে যায়। তো সেগুলা মেইনটেইন করাটা কিন্তু একটু ট্রিকি, কিন্তু যদি প্রতিদিনের কাজটা প্রতিদিন একটু মোছামুছির কাজটা করে নেওয়া যায় তাহলে ওই স্টিকি পদার্থটা কিন্তু আর পড়ে না। তো আমি যেটা করি রান্নার পরে খুব দ্রুত সময়ের মধ্যে একটা মোটামুটি ভিজা ন্যাকড়া একটু সাবানের মধ্যে চিপে, হালকা একটু সাবানের মধ্যে চিপে যতটুকু সম্ভব ক্লিন করে ফেলি। যেখানে রান্না করি তার আশেপাশের এরিয়াটা যদি একটু তেলছিটা বা চিটচিটে ভাব চলে আসে রান্নার পরে দেখি সেই এরিয়াগুলোকে এবং দেয়ালগুলোকে হালকা একটা ন্যাকড়া চিপে মুছে ফেলি। তেল ময়লাগুলো উঠে চলে আসে আর আঠালো পদার্থটাও পড়ে না। তো এতে করে দেখা গেছে আমি রান্নাঘরটা বছরের পর বছর ধরে ব্যবহার করলেও এখনও মাশাআল্লাহ করে অনেকটাই নতুনের মতোই আছে। কিন্তু যদি আমি প্রতি মাসে একবার করে ক্লিন করতে যেতাম তাহলে আমার এখানে ব্যবহার করা বয়াম এবং জিনিসপত্র, তারপর হচ্ছে প্রতিদিন রান্নার যে কুকওয়্যারগুলা সবগুলোতেই কিন্তু আলাদা একটা প্রলেপ পড়ে যেত এবং ক্লিন করতে এসে আমাকে প্রতিটা জিনিস ঘষে মেজে আগে ধুয়ে রোদে শুকিয়ে দেন আবারও তাকে তুলতে হতো। এই জিনিসটা কিন্তু আরও বেশি বিরক্তিকর। দেখা গেছে 2-1 মাস পর পর এভাবে ক্লিন করলে মানে ক্লিনিংয়ের যে মোটিভেশন সেটাই নষ্ট হয়ে যায় এবং আপনি ভয় পাবেন রীতিমতো যে আমি এই কাজটা করব, এ তো অনেক পরিশ্রমের কাজ। তো সেই ভয়টা চলে আসে এবং মানুষ যেটা করে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক গৃহিণীরা সেই ভয় থেকে কিন্তু ওই ক্লিনিংয়ের বিষয়টা ওনারা একটু এড়িয়ে চলার চেষ্টা করেন, মোটামুটি যতটা সম্ভব করেন। এতে করে যেটা হয় অনেকের বাসা অনেক বেশি সুন্দর আর পরিপাটি থাকলেও মাঝে মাঝে যাই তো ঘুরতে অনেক জায়গায়, তো দেখি কিচেনের অবস্থা কিন্তু খুবই খারাপ। বিশেষ করে কিচেনের যে রান্নার পরে যে আঠালো স্টিকি পদার্থটা আছে সেটা লেগে প্রতিটা জিনিস লালচে লালচে হয়ে থাকে, দেয়ালগুলো লালচে লালচে আবরণ হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আসলে খুব খারাপ লাগে দেখলে যে প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে কিন্তু এই প্রবলেমগুলো হতো না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আজকে আমার ইফতার মেনু কী কী তৈরি করব তার চার্টটা একটু দেখে নিলাম আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম যদি আমার চার্টটা কারোর কাজে লেগে যায়। তো আমি প্রতি রমজানে কিন্তু আলাদা করে একটা চার্ট তৈরি করি। একটা চার্ট দিয়ে আমি প্রতি রমজান চালাই না। এই রমজানে আমি এই চার্টটা তৈরি করেছিলাম আরও মাসখানেক আগে, কারণ রমজানের আগ মুহূর্তে জানি আমার পারিবারিক খরচ বা আয় বা ব্যয়ের হিসাবটা তো আমার কাছে মোটামুটি আছে। তো সেই অনুযায়ী আমাকে চার্ট সাজাতে হবে। তো সেভাবেই আমরা তো যারা সরকারি চাকরিজীবী আছি বা করি তাদের কিন্তু সব কিছুরই একটা ইয়ে থাকে, কী বলবো, একটা ব্যালেন্স ওয়েতে চলতে হয়। তো সেই ব্যালেন্স ওয়েটা চলতে গিয়ে অনেক কিছুই আমাদের একটু হিসেব করে চালাতে হয় আর কি, বা বুঝে শুনে সেই চার্টটা তৈরি করতে হয়। তো সেই জায়গা থেকে আমি আমার চার্টটা তৈরি করেছি। যদি কারো কাজে লেগে যায় তাহলে দেখে নিতে পারেন বা প্রয়োজন পড়লে আমাকে বলতে পারেন, পরবর্তীতে আমি ফুল চার্টটা দেখিয়ে দিব। আজকের ইফতার মেনু আজকের চার্ট অনুযায়ী হচ্ছে। এখানে আমি চিলি ওয়েল তৈরি করে নিচ্ছি। চিলি ওয়েল তৈরি করতে আমার যা যা লাগছে: সাদা তিল, চিলি ফ্লেক্স, চিনি 1 চা চামচ করে, গরম তেল 3 চা চামচ, সামান্য পরিমাণে লবণ, সয়া সস 1 টেবিল চামচ, এই সব কিছু দিলাম। আর দিলাম 3 চা চামচের মতো পানি, সাদা পানি দিয়ে আমি এই সসটা তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার ডাম্পলিংসগুলো তৈরি করার পরে ওটা দিয়ে যে সার্ভ করবো আর কি, একটা সস তৈরি করে রেখে দিলাম। আর সাথে টমেটো সস তো কেচাপ তো থাকে সবার বাসায়, ওটাও সাথে দিব আর কি। মোমোর পুরটা বানাতে যা যা উপকরণ লাগছে: 1 কাপের কিছুটা কম এখানে চিকেন কিমা,
কুচি করে নেওয়া, 1 চা চামচ আদা কুচি আর আধা চা চামচ রসুন কুচি, আধা কাপের একদম ভর্তি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছুটা নিয়েছি ধনিয়া পাতা, 1 টেবিল চামচ পরিমাণে আছে সয়া সস, সামান্য পরিমাণে অর্থাৎ কয়েক ফোঁটা পরিমাণে নিয়েছি ভিনেগার, সামান্য একটু লবণ দিয়ে, যেহেতু সয়া সসে লবণ আছে ওই লবণটা একটু ব্যালেন্স করে দিতে হয়, খুবই কম দিয়ে আমি ওটাকে একটু মেখে রেখে দিয়েছি একটা সাইডে। আর কিছুক্ষণ আগে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম মোমোর, সেটাকে ছোট ছোট লেচি আকারে কেটে গোল গোল রুটির শেপ করে বেলে নিচ্ছি। তারপর ওর মধ্যে পুর ঢুকিয়ে আমি মোমোর শেপটা দিব। তো কিভাবে আমি এই ডোটা তৈরি করেছি তা আপনারা স্ক্রিনে দেখেছেন, আশা করি দেখে বুঝে গেছেন। এখন হচ্ছে আমি একটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই মোমোটা তৈরি করা একদম সহজ, বাট অনেকেই ভাজটা আনতে পারবেন না বলে ভয়ে এই মোমোটা তৈরি না করে আর বিভিন্ন শেপের মোমো তৈরি করে থাকেন। সমস্যা নেই, শেপে কী আসা যায়, খেতে মজা হলেই হলো, শেপটা আপনি নিজের ইচ্ছা স্বাধীন মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু পুটুলি মোমো বানাচ্ছি তাই পুটুলি মোমোটা আপনাদের সাথে এর যে ভাজটা হয় এটা শেয়ার করছি। কখনোই আমি আপনাদের সাথে মোমো মেকিংয়ের ডাম্পলিং মেকিংয়ের কোনো ভিডিও শেয়ার করিনি, যেহেতু আজকে বানাচ্ছি রমজানে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের কাজে লাগার তাদের হয়তো কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। তো এখন যেটা বলছিলাম যে এই মোমোগুলো আমি কিন্তু বাসায় প্রায়ই বানাই, অল্প পরিসরে কয়েকটা করে বানিয়ে আমরা নাস্তা খাই। কিন্তু মজার ব্যাপার হলো অনেক ব্লগ আমি তৈরি করেছি, কিন্তু কোনো ব্লগে আমার এই মোমো তৈরির রেসিপিটা আমি কেন জানি শেয়ার করে উঠতে পারিনি কখনো। তো যাই হোক, আজকে সুযোগ হয়েছে তাই আপনাদের জন্য রেখে দিলাম, যদি কারো কাজে লেগে যায়। তো মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার মোমো বাস্কেটে আমি মোমোগুলোকে সেদ্ধ করে নেব, মানে ভাপ দিয়ে নিব। তার জন্য আমি চুলাতে আগেই একটু পানি বসিয়ে রেখে এসেছি। আর যাদের কাছে এরকম মোমো বাস্কেট না থাকে তারাও এই ধরনের চালনা ঘরে থাকলে সেই চালনার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন, নিয়ে তারপর মোমোগুলো সেট করে দিয়ে ওটাকে সিদ্ধ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর মোমোগুলো একটা থেকে আরেকটা কিছুটা হলেও দূরত্ব রাখবেন, কারণ মোমোগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে। তো ফোলার পরে যেটা হয় একটার গায়ে আরেকটা লেগে যায়, তো মোমোগুলো ভেঙে যায়। তার জন্য একটু দূরে দূরে দিলে মোমোগুলো যে একটু ফুলে নিজের মতো করে সেট হয়ে যায়, ওটা একটার গায়ে একটা লাগে না, ভাঙেও না। এখানে হচ্ছে কিছু ফ্রোজেন পেঁয়াজু, যেটা আমি গত একটা ব্লগে দেখিয়েছিলাম আপনাদের। পেঁয়াজু আমি কিভাবে হালকা ভেজে ফ্রোজেন করি এবং এর স্বাদ টোটালি টাটকা থাকে। ট্রাস্ট মি, রমজান মাসের জন্য এই জিনিসটা আমি যেটা মনে করি এটা পারফেক্ট একটা স্টোরিং পদ্ধতি। স্বাদ একদম টাটকা থাকে, অল্প আঁচে একটু সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলে দেখবেন মনে হবে যে এইমাত্র আপনি এর ব্যাটার তৈরি করে বড়াগুলো ভেজেছেন বা পেঁয়াজগুলো ভেজেছেন। তো পেঁয়াজ ওইদিকে অল্প আঁচে দিয়ে এসেছি, হালকা লাল করে সুন্দর করে ভেজে নিব। আর এদিকে হচ্ছে আমি চপের জন্য প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি। তো এদিকে চপ তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে আমি দিয়ে সব কিছুকে সুন্দর করে মেখে নিচ্ছি। আলুর চপ একটুখানি সরষের তেল না দিলে আসলে খেতে অতটা মুখরোচক হয় না, মানে আলু ভর্তাটা যত বেশি মজা হবে আলুর চপটাও তত বেশি মজা হয়, তাই না? তো আমার প্রিয় আপুরা তো অনেক একদম পাকা গৃহিণী, আমার প্রিয় আপুরা হয়তো জানেন, এটা আমার বলার আর কিছু নেই। পেঁয়াজগুলো একদম সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর যথেষ্ট মুচমুচে হয়েছে, ভিতরটা একটুখানি জুসিও আছে। এখন খুব দ্রুত আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আর এই কড়াইটা আমার বেশ প্রিয় একটা কড়াই, এর মধ্যে আমি যত ভাজাভুজি আছে সবই করি, আমার কাছে অনেক ভালো লাগে। ননস্টিকের থেকেও কয়েক গুণ বেটার আমি যেটা বলি। তো এরকম আয়রনের লোহার কড়াই তো সবার বাসায় থাকে মোটামুটি, আমার কাছেও আছে। এটা আমার সংসারের শুরুতে একদম আমার বাবা যতগুলো জিনিস দিয়েছিলেন তার মধ্যে এটাও একটা। এটা এখনও আমাকে খুব ভালো সার্ভিস দিচ্ছে। টেবিলটা সাজিয়ে নিয়েছি আমি ইফতারের আগ মুহূর্তে। আর এটা হচ্ছে মোমো সিদ্ধ হওয়ার পরে তার চেহারাটা দেখতে ঠিক কেমন হয়েছে। আর মোমোর জন্য আমি 2 রকমের সসও সার্ভ করে নিয়েছি। আপনাদের সামনে যে সসটা আমি বানিয়েছিলাম চিলি অয়েল, সেটা, আর সাথে আছে টমেটো সস। তো এখানে হচ্ছে আমরা ইফতার শুরু করে দিয়েছি। আর এই ফুটেজটুকু আপনাদের জন্য থাক, আপনারা পছন্দ করেন। পরিবারের সবাইকে নিয়ে একসাথে কাটানোর সময়গুলো দেখতে আমার অনেক আপুরাই পছন্দ করেন, আমি জানি। তার জন্য এই ফুটেজটা রেখে দেওয়া আর কি, আপনাদের সাথে শেয়ার করা। এবছর আমার বাচ্চারা আমাকে একটু একটু হেল্প করে, ধরেন কিচেন থেকে জিনিসগুলো এনে একটু টেবিলে রাখা, গ্লাসটা এগিয়ে দেওয়া, খেজুর বাটিতে নিয়ে ধুয়ে রাখা, এই সমস্ত কাজ টুকটাক ওরা করে ফেলে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে চাঁদের আর মেঘেদের খেলা দেখছিলাম, তো আপনাদের জন্য একটু রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবার রোজা এবং ইবাদত কবুল করুন। আল্লাহ হাফেজ।